আচ্ছা, ত্রিকোণমিতি এর আগের ক্লাস পর্যন্ত যতগুলো কাজ দিছিলাম সেগুলো কি করছো? আচ্ছা, তোমাদের তো মনে হয় 8.1 সম্ভবত পরীক্ষায় নাই। আচ্ছা, তো আমরা 8.2 শুরু করব এবং এখানে আমি চেষ্টা করবো মেইনলি তোমার জেনারেল ম্যাথে যতগুলো অঙ্ক আছে সেগুলো যেন পারো সেভাবে শেষ করার। জেনারেল ম্যাথ কি পড়ছো একবারও? আচ্ছা, তাহলে আমরা ধীরে ধীরে আগাবো, কিন্তু ধীরে ধীরে আগাতে হবে না, ফাস্ট আগাতে হবে, অনেক চ্যাপ্টার বাকি। এখন ছোট্ট একটা কথা, ত্রিকোণমিতি দ্বারা কি বোঝায়? তিন। গণ মানে? মানে তিন বুঝলাম। গণ মানে কোন বোঝাই? মেট্রে দ্বারা মিতি বোঝায়। মিতি দ্বারা কিছু আমরা বুঝলে, এটা জাস্ট পরিমাপ করা বোঝায়। এখানে দেখতে পাচ্ছ ত্রিকোণমিতি মানে তিন কোণের পরিমাপ করবা, তাই তো? আচ্ছা, বলতো তিনটা কোণ কোন শেপে থাকে? ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষষ্ঠভুজ, সপ্তমভুজ, এমন কোন ভুজে তোমার তিনটা কোণ থাকে? ত্রিভুজে তিনটা কোণ থাকে। চতুর্ভুজে তিনটা কোণ থাকে, বাট তার মানে সরি চারটা কোণ থাকে, বাট তিনটা তো থাকে অ্যাটলিস্ট। চতুর্ভুজকেও চাইলে আমরা ত্রিভুজ আকারে প্রকাশ করতে পারবো, এবং সেখানে কয়টা হবে ত্রিভুজ? দুইটা বানানো যাবে, অনেকগুলো বানানো যাবে, চারটে বানানো যেতে পারে। আমরা খুবই সিম্পল কেস নিয়ে কথা বলবো, ত্রিভুজ নিয়ে। যদি আমরা মিনিমামে তিনটা ভুজের মধ্যে কোনো মানে তিনটা কোণের মধ্যে কোনো সম্পর্ক যদি দেখাইতে পারি, তাহলে বাদ বাকি চতুর্ভুজ, পঞ্চভুজ, ষষ্ঠভুজ সবার ক্ষেত্রেই কাজ করতে পারবো। বাট দ্যার ইজ আ কন্ডিশন। কন্ডিশনটা কি? যে ভাই হ্যাঁ, এটা সত্য কথা যে আমি ত্রিভুজ মানে তিনটে কোণ, ত্রিভুজের থাকে তিনটা কোণ, তাহলে আমি এখানে কাজ করতে পারলেই হবে। বাট ত্রিভুজ তো একরকম না, অনেক রকম ত্রিভুজ আছে না? কয়টার নাম বলতে পারবা? সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, আর কি আছে? সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ আছে কি? আর কি আছে? হুম, আচ্ছা, যাই হোক, সো আমাদের অনেক রকম ত্রিভুজ আছে। এখন এর মধ্যে কোন ত্রিভুজের তিনটা কোণ মাপ? অনেকগুলো তো আছে, কোনটা নিয়ে কাজ করবে? আমরা তিনটা কোণ পরিমাপ করব, এবং সেটা হচ্ছে স্পেশালি সমকোণী ত্রিভুজ। আমরা সমদ্বিবাহু নিয়েও কাজ করব না। হ্যাঁ, সমকোণী ত্রিভুজ যদি কোনো সমদ্বিবাহু হয়ে যায় সেটা আলাদা বিষয়, বাট আমাদের মেইন ফোকাস থাকবে কার দিকে? সমকোণী ত্রিভুজের দিকে। সো আমাদের এই ত্রিকোণমিতি অধ্যায়টা নির্ভরশীল হচ্ছে সমকোণী ত্রিভুজের উপরে, এবং এই সমকোণী ত্রিভুজ দিয়েই আমরা সম্পূর্ণ অধ্যায় শেষ করব। আরো বড় হলে আস্তে আস্তে বুঝবা যে ত্রিকোণমিতি আসলে বৃত্তের সাথে সম্পর্কিত। এই সমকোণী ত্রিভুজকে তুমি চাইলে ঘুরাইলে একটা বৃত্ত তৈরি হয়,
যদি আমি টাইম পাই দেখাই দিব। আমরা মেইন এখন উদ্দেশ্য হচ্ছে সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করা। সমকোণী ত্রিভুজ চেনো নাকি? কেমন হয় সমকোণী ত্রিভুজ? তিন সমবাহু ত্রিভুজ আছে, তিন বাহু সমান, তাই তো? হ্যাঁ, এটা ঠিক হয়নি। জি, এবার ঠিক আছে। সমকোণী ত্রিভুজ অর্থ তিন বাহু সমান হওয়া না। সমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ হওয়ার অর্থ হচ্ছে একটি কোণ সমকোণ হওয়া। আর একটি কোণ সমকোণ হওয়ার অর্থ হচ্ছে সেই কোণের মান 90 ডিগ্রি হওয়া। অর্থাৎ কোনো একটা ত্রিভুজের যদি একটি কোণ 90 ডিগ্রি হয় তাহলে সেই ত্রিভুজটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলবো। এখান থেকে অনেকে এমন ভাবে ইন্টারপ্রিটেশন করে যে সম মানে সমান, কোণ কোণী মানে কোণ, তাহলে সমান কোণ আছে যে ত্রিভুজ সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। আর কোণের সাথে সরাসরি বাহু সম্পর্কিত, তাহলে যেহেতু কোণও সমান বাহু সমান, তাহলে সমকোণী ত্রিভুজ মানে সমবাহু ত্রিভুজ। দিস ইজ নট ট্রু। কথা ক্লিয়ার? আচ্ছা, একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? তিন কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়? 180 ডিগ্রি। আমাকে কি প্রমাণ করে দেখাতে পারবে 180 ডিগ্রি হবে? আমি একদম প্রথমের দিকে দেখাইছিলাম। এটা একটা ত্রিভুজ, এর কয়টা কোণ আছে? তিনটা কোণ। এখন এই যে কোনো হ্যাঁ, বুঝতে পারিনি। না, তিনটি কোণ 90 ডিগ্রি হলে 3×9 = 270 ডিগ্রি হয়ে যাচ্ছে। আমরা এই মাথায় একটা সমান একটা সরল রেখা টানলাম। আমরা জানি কি এই কোণটা কয় ডিগ্রি হবে? এক সরল কোণ কয় ডিগ্রি? 180 ডিগ্রি। আচ্ছা, এখন দেখো তো বাচ্চাকালে এমন কিছু পড়ছো কিনা যে এই কোণটা আর এই কোণটার একটা নাম ছিল, একান্তর কোণ টাইপের কিছু একটা ছিল, মনে পড়ে কি? এই কোণ আর এই কোণ হচ্ছে একান্তর কোণ, আর একান্তর কোণগুলো পরস্পর সমান হয়। তাহলে এই কোণ যে কোণ, এই কোণ আসলে সেই একই কোণ। আবার এই কোণ আর এই কোণও কি কোণ? একান্তর কোণ বা সেম। তাহলে এই কোণটা, এই কোণটার এই তিনটা কোণ যোগ করার যে কথা, একবারে এই শুধাই তিনটা কোণ যোগ করাও কি হবে? একই কথা হওয়ার কথা বা হওয়া উচিত। আর একই যদি হওয়া উচিত, তুমি এখন বলে এসবে যে এই কোণটা আছে 180 ডিগ্রি, তাহলে এই পাশে এই কোণটা কয় ডিগ্রি হবে? 180 ডিগ্রি। এগুলো তো মনে রাখতে হবে। আর সমকোণটা কখন হয়? যখন একটা কোণ 90 ডিগ্রি হয়। 90 ডিগ্রি কখন হবে? যখন এই 180 ডিগ্রি কোণটাকে দুইটা ভাগে ভাগ করবা। কাটা কম্পাসের সাহায্যে কি দুই একটা ভাগে ভাগ করতে পারো? আর তাহলে তোমার পরিস্থিতি দিলাম, একদম লম্ব বরাবর একটা দাগ হবে এবং এই সমকোণ বোঝানোর জন্য আমরা এমন একটা স্কোয়ার টান, এখানে এমন একটা স্কোয়ার দেওয়ার মানে কোনটা কয় ডিগ্রি? 90 ডিগ্রি। এমন একটা কোণ যদি কোনো একটা ত্রিভুজে থাকে তাহলে সেটাকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ। আমরা খুবই ইজি একটা এক্সাম্পল নিই। আহা,
এটাকে একটা ত্রিভুজ হয়েছে? আচ্ছা, ত্রিভুজ কি বলতো? তিনটে কোণ থাক, তিনটা বাহু থাকলে ত্রিভুজ হবে? শিওর? একটা, দুটো, তিনটে ত্রিভুজ হয়েছে? না, আচ্ছা, বলে তিনটে বাহু থাকলে ত্রিভুজ? তিনটা বাহু যদি কোনো সময় আবদ্ধ থাকে, মানে একটার সাথে আরেকটা যদি সংযুক্ত থাকে, তখন সেটাকে ত্রিভুজ বলে। আবদ্ধ না থাকলে কিন্তু ত্রিভুজ হয় না। আবদ্ধ না থাকলে চতুর্ভুজ হয় না, আবদ্ধ না থাকলে পঞ্চভুজ হয় না। তো আবদ্ধ থাকাটা জরুরি। এখন বলো তো, এখানে কোন কোনটা 90 ডিগ্রি? আচ্ছা, এখানে কয়টা কোণ আছে আগে তাই বলো। তিনটা কি কি কোনগুলোর নাম বলো? এ বি সি কোণ? এমন লিখবো কি? তাহলে আপনার দেখতে হবে কোন সিএবি, সি এ বি? কোন এবিসি, কোণ এ বি সি লিখছি। কোন এসি। কোণ এ সি বি। অর্থাৎ এই কোণ বলার সিস্টেমটা কি ছিল জানো? যেই বিন হ্যাঁ, যেই বিন্দুতে কোণ সেইটা মাঝখানে থাকবে। যেমন আমরা যদি বলি সি এ বি কোণ, তার মানে এই এই কোণের কথা বলি, এইটা মাঝখানে, বাকি দুই পাশ থেকে আসবো, যেমন সি এ বি বা বি এ সি যাই বলি। এর মধ্যে 90 ডিগ্রি কোণটা? কোণ সি এ বি, মানে এইটা 90 ডিগ্রি, তাই তো? এখন আমি কোনো এক সময় তোমাকে বলে আসছি যে, আচ্ছা তাছাড়া একটু সহজ প্রশ্ন বলি। 90 ডিগ্রি থেকে বেশি, সরি, 90 ডিগ্রি থেকে বড় কোনো কোণ পাওয়া সম্ভব এই জায়গায়, এই ত্রিভুজে? এ বি সি ত্রিভুজে 90 ডিগ্রি থেকে বড় কোণ পাওয়া সম্ভব? কেন না? এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে 90 ডিগ্রি থেকে বড় কোণ পাওয়া কেন সম্ভব নয়? আমি জানতে চাচ্ছি না এর স্থূলকোণ কি সূক্ষ্মকোণ, আমি জানতে চাচ্ছি যে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে কোন কোণের মান কি 90 ডিগ্রি চেয়ে বেশি হওয়া সম্ভব? না, কেন না? না কেন? তাহলে পুরো তিন পয়েন্ট সমস্যা আছে একটা জি। যদি এ কম 90 জি। তাহলে 90 ডিগ্রি তো তখন আর 90 ডিগ্রি দুইটা কোণ হওয়া লাগবে। মানে যদি বলি যে একটা কোণ আছে সিতে আর একটা কোণ আছে বিতে, এই তিনে যোগ করলে 180 হওয়া লাগবে। জি। তার মানে এই 90 ডিগ্রি অভ্যাস করালি সি কোণ প্লাস বি কোণ সমান হওয়া লাগবে 180 বিয়োগ 90, মানে 90 ডিগ্রি। দুটো যোগফল 90 হতে পারবে, কিন্তু একটা কখনো কি হতে পারবে না, 90 বা 90 চেয়ে বেশি হতে পারবে পারবে না। আর আমি কোনো এক সময় তোমাকে পড়িয়ে আসছি, বা তুমি জানো যে বৃহত্তম কোণের বিপরীত বাহু বৃহত্তম হয়। সহজ কথায়, বড় কোণের বিপরীত বাহু বড় হয়। এই কথাটা জানো কিনা? জি। এখন দেখো, এখানে সবচেয়ে বড় কোণ কোনটা এই ত্রিভুজে? সি এ বি কোণ।
আর এই কোণের বিপরীত বাহু কোনটা বলতো? এই যে কোণটা দেখতে পাচ্ছ সিএবি, এই কোণের বিপরীত বাহু কোনটা? এটার বিপরীত বাহু কোনটা হবে? এবি। ভালো করে দেখো, সিএবি এই কোণের বিপরীত বাহু। বিপরীত মানে এভাবে মনে করে সামনে কিরা আছে, সিএবির সামনে কিরা আছে? সিবি। সিএবি এর বিপরীত মানে সিএবি এর সামনে আছে কে? সিবি। তাহলে এই সিবিটা হবে হচ্ছে তোমার সিএবি কোণের বিপরীত বাহু। এবং যেহেতু সিএবি সবচেয়ে বড় কোণ, তার মানে এর বিপরীত বাহুটা সবচেয়ে বড় হবে। আর বড়কে আমরা কি লিখতে পারি? অতি লিখতে পারি, পারি। আর বাহুর আর একটা সুন্দর শব্দ কি? ভুজ। যেমন ত্রিভুজ মানে তিন বাহু, তাহলে ভুজ দ্বারা কাকে বোঝায়? বাহুকে বোঝায়। তাহলে এখানে সবচেয়ে বড় বাহুকে বলা হবে অতিভুজ। অতিভুজকে আমি চিনলাম। অতিভুজ কোন জায়গায় থাকবে? অতিভুজ আমরা ডিফাইন করব কিভাবে যে এটা অতিভুজ? বড় কোণের বিপরীত বাহু। 90 ডিগ্রি এর বিপরীত বাহু। হ্যাঁ, বড়টা বলে কোনো সমস্যা নাই, বাট আমরা যখন তোমার কথা বলবো সমকোণী ত্রিভুজ নিয়ে, তখন হবে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে আমার অতিভুজ। আরো দুইটা বাহু থেকে যাচ্ছে, তাই না? এখন ধরো আমি যে কোনো একটা কোণ নিয়ে চিন্তা করছি। ধরো আমি এই যে এসিবি, এসিবি কোণকে একটা নাম দিলাম, বা তুমি নাম দিছো কি? এসিবি। এটাকে আমি সেটা নাম দিলাম, কোনো সমস্যা? আচ্ছা, এই এসিবি কোণের কোণ যেটা আছে, এই কোণের বিপরীত বাহুকে, আচ্ছা এই আরো সুন্দর প্রশ্ন, সহজ প্রশ্ন, বল এই ত্রিভুজের লম্বকে আর ভূমিকে? লম্ব এবি, ওই এসটি আর আচ্ছা, তার মানে লম্ব তুমি বলতে যাচ্ছ যে লম্ব হবে তোমার এবি, সরি এসি, এই যে লম্বা দেখা যাচ্ছে, আর ভূমি হবে এবি। এখন ফোনটা একটু ঘুরাই ফেলো তো, মানে যেভাবে দেখছো ফোনটা একটু ঘুরাও, এবার দেখো তো লম্ব ভূমি চেঞ্জ হয় কিনা। লম্ব ভূমি হয়ে যাচ্ছে আর ভূমি লম্ব হয়ে যাচ্ছে, তাই না? লম্ব আর ভূমি নির্ভর করবে কি তোমার দেখার উপরে? জি, এখানে আমরা লম্ব এবং ভূমিকে ডিফাইন করি কোণের সাপেক্ষে। এখানে যেমন তুমি যেমন দেখলে না ফোনটা ঘুরাই দিলে লম্ব ভূমি চেঞ্জ হয়ে যাচ্ছে, সেম ভাবে আমরা এখানে চিন্তা করবো কোণের সাপেক্ষে যেন চেঞ্জ না হয়, যেন আমি ফোন ঘুরালে চেঞ্জ না হয়। আমাকে বলতে হবে থিটা কোণের সাপেক্ষে লম্ব এইটি, থিটা কোণের সাপেক্ষে ভূমি এইটি। আমি এইভাবে বলতে পারবো না যে ভাই ফোন ঘুরাই দেখলাম তাই আমার কাছে লম্ব এটা মনে হচ্ছে, ভূমিটা মনে হয়েছে, এমন বলা যাবে না। কোণের সাপেক্ষে কাজ করতে হবে। আর কোণের সাথে দেখো দুইটা বাহু আছে, এই যে থিটা কোণটা যেটা লিখছি এর সাথে দেখো দুইটা বাহু আছে। কি কি বাহু বলতো? সিবি আর সিএ। তাহলে এই যে সিবি আর সিএ আছে, এর মধ্যে দেখো একটা বাহুর মান আমরা অলরেডি ডিফাইন করে দিয়েছি, সেটা কত? সিবি। সিবিকে আমরা অতিভুজ বলছি। তাহলে আর একটা বাহু থাকছে, এই যে আর একটা যে বাহুটা আছে এটার একটা নাম দিতে হবে, কারণ অতিভুজের নাম কখনো চেঞ্জ হবে না। অতিভুজ সবসময় অতিভুজ, তুমি যেমনি ঘোরাও না কেন, ওটা সবচেয়ে বড় বাহু, ওটা নিয়ে নো চেঞ্জ, ওটা নিয়ে নো টেনশন। আর একটা বাহু যেটা আছে এটা কি কোণের সাথে রয়েছে না? কোণের সাথে যে থাকে, কোণের সাথে কিন্তু অতিভুজ আছে, বাট আমরা অতিভুজ নিয়ে চিন্তিত না, কারণ অতিভুজকে আমরা আগে থেকে নাম দিয়ে দিচ্ছি, বাট নাম দিইনি কাকে? তার পাশেরটা। তাই কোণের সাথে যে থাকে তাকে বলা হয় কোণ সংলগ্ন বাহু। সংলগ্ন মানে বুঝো তো? সংলগ্ন মানে হচ্ছে কাছে। তাহলে কোণের কাছে যে বাহুটা থাকবে তাকে বলা হবে কোণ সংলগ্ন বাহু। নামটা খুবই কঠিন লাগছে, তুমি চাইলে এটাকে ভূমিও বলতে পারো।
তাহলে এটাকে ভূমি অথবা বেস বলতে পারো। তাহলে তোমার সি এ হবে কি ভূমি। দেখো তাহলে একটা ত্রিভুজের দুইটা কোণ ডিফাইন করা গেছে, বাকি একটা কোণ রেস না, এই বাকি কোণটা কি, এই যে থেটা কোণের সামনের বাহু, এটাকে আমরা সামনের বাহু বলবো না, আমরা বলবো বিপরীত বাহু। যে থেটা কোণটার বিপরীত বাহু হচ্ছে এবি, আর এই যে কোণের বিপরীত বাহুকে বলা হয় লম্ব। কোণের বিপরীত বাহুকে বলা হয় লম্ব। তাহলে পারপেন্ডিকুলার লিখতে পারো। আর একে বলে হাইপোটেনাস। আমাকে তুমি একটু বলবা এই যে কোণ লিখছি না, কোণকে আমরা অনেকগুলো প্রতীক দ্বারা দেখাতে পারি। তুমি আলফা দ্বারা দেখাতে পারো, এটাকে আলফা বলে, বিটা বলে, গামা বলে, থেটার দ্বারা দেখাতে পারো, ওমেগা দ্বারা দেখাতে পারো, অনেকগুলো এমন প্রতীক আছে এগুলো দ্বারা কি আমরা কোণকে নির্দেশ করি। সো এই যে আলফা কোণ যেটা আঁকছি, এই আলফা কোণের সাপেক্ষে আমাকে বলবা যে লম্বকে, ভূমিকে আর অতিভুজকে বলো। আলফা কোণের সাপেক্ষে লম্বকে, ভূমিকে বলো। হচ্ছে আপনার এটা হ্যাঁ, এটা এটা থেটা না, এটা হচ্ছে কিউ। লম্ব কাকে, কিউ আর, কিউ আর হচ্ছে লম্ব। কারণ কি, আগের বারও এখানে এই যে এবি লম্ব ছিল, তাহলে এবার এবি জায়গায় কিউ আর আছে, কিউ আর লম্ব হবে। জিনিসটা কেমন না, কোণের সাথে যে আছে কোণের বিপরীত বাহু হবে লম্ব। কোণ এটা, এর বিপরীত বাহু কে, পি কিউ, লম্ব হবে কে, পি কিউ। এই যে ভূমি, ভূমি কি হবে, ভূমিকে, ভূমি হবে কিউ আর। কারণ কি, এই যে কোণটা, কোণের সাথে বাহু হচ্ছে কিউ আর। হ্যাঁ বলো তো ভাই, কোণের সাথে আরো একজন আছে, সেটা কিটা, পি আর। কিন্তু পি আর হচ্ছে সবচেয়ে বড় বাহু, তাই পি আর হবে অতিভুজ। আর ছোট বাহু মানে সরি আর একটা বাহু কি আছে, কিউ আর, তাহলে কিউ আর হবে ভূমি। গুড। এখন এটার ক্ষেত্রে বলো। এটা এ, এটা বি, এটা সি, এবং কোণ হচ্ছে এটা বিটা। তাহলে বলো বিটা কোণের সাপেক্ষে লম্বকে, ভূমিকে, অতিভুজকে। লম্ব হচ্ছে আপনার লম্ব হবে হচ্ছে থেটা কোণ বা বিটা কোণ, এর বিপরীত বাহু হচ্ছে এসি। গুড। ভূমিকে এবি, কেন বিসি না কেন, সবচেয়ে বড় শহরের ও সো বড় বাহু এখানে বিসি, তাই বিসি হবে অতিভুজ, তাই তো। আর সেটা এই বিটা কোণের সাথে আছে কিটা, এবি, এবি হচ্ছে ভূমি। গুড, এই তো শিখে গেছো। তাহলে এবার বলো তো, আর একটা কোণ আছে দেখো, এই কোণটা, এই কোণটাকে যদি আমি গামা বলি, তাহলে গামা কোণের সাপেক্ষে লম্ব কি হবে, লম্ব হবে এবি, কারণ গামার কোণের বিপরীত বাহু হচ্ছে এবি। ভূমি কি হবে,
ভূমি ভূমি হবে এসি, কারণ কি দেখতে মনে হচ্ছে এসি আর বিসি একই মাপের, বাট না, এসি একটু ছোট আর বিসি তার চেয়ে বড়। মাথায় রাখবা সব সময় অতিভুজ সেম থাকবে, লম্ব ভূমি ইন্টারচেঞ্জ হতে পারে, মানে পরিবর্তন হতে পারে, বাট অতিভুজ অলওয়েজ সেম, নো চেঞ্জ। কথা ক্লিয়ার? পিথাগোরাসের নাম শুনছো? পিথাগোরাসের একটা সূত্র ছিল, কি সূত্র? এটি কোন ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য? পিথাগোরাসের সূত্র, পিথাগোরাসের সূত্রকান শুধুমাত্র এবং শুধুমাত্র এবং শুধুমাত্র সমকোণীর ক্ষেত্রে প্রযোজ্য। সমকোণী ত্রিভুজ ছাড়া অন্য কারোর ক্ষেত্রে প্রযোজ্য না। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি প্রযোজ্য হয়, এবং সূত্রকান ছিল অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তোমার ত্রিকোণমিতির জীবন সুন্দর করবে এই ব্যক্তিটা। খুবই খুবই জরুরি সূত্র। প্যারা নাই, তুমি ভূমি আগে দাও, লম্ব পরে তো যায় আসে না, কারণ কি আলটিমেটলি তুমি যদি ওকে যোগই করবা, সো আগে পরে দিলে কি যায় আসে? 5 যোগ 3 করলে কত হয়? 3 যোগ 5 করলে কত হয়? 8ই হয়। তো তুমি লম্ব স্কয়ার আগে দাও আর ভূমি স্কয়ার আগে দাও, করে সমান। আচ্ছা, এখন বলো একটা সমকোণী ত্রিভুজের বাহু কয়টা? 3টা। এই 3টা বাহুকে তুমি কয়ভাবে সাজাতে পারো বলো? এটা আমার অতি, আমি আজকে থেকে আর বেশি লিখবো না, অতি লিখবো, অতিকে আমি অ লিখবো, অতিভুজ যে। থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, তাই তো, তাই এটা লম্ব, আর এটা হচ্ছে ভূমি। তুমি এর নাম দিতে পারো এ বি সি। এখান থেকে তুমি কয়টা অনুপাত বের করতে পারো বলো? বাহুগুলোর অনুপাত, কয়টা বাহুর অনুপাত বের করতে পারো? সরি, এই বাহুগুলো দ্বারা কয়টা অনুপাত বের করা সম্ভব? তুমি কেমন লিখতে পারো? লম্ব ভাগ ভূমি লিখতে পারো, লম্ব ভাগ অতিভুজ লিখতে পারো, ভূমি ভাগ অতিভুজ লিখতে পারো, তাই তো? আর লেখা যায়? আর কি লেখা সম্ভব? আর একটু গভীর ভাবে চিন্তা করো যে ভাই লম্ব ভাগ ভূমি যদি লেখা যায়, অবশ্যই ভূমি ভাগ লম্ব লেখা যাওয়া উচিত। আবার লম্ব ভাগ অতিভুজ যেহেতু লেখা যায়, অতিভুজ ভাগ লম্বও করা যায়, সিমিলারলি অতিভুজ ভাগ ভূমিও বের করা যায়। এখন এই অনুপাতগুলোর আলাদা একটা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যখানি আমাদের সামনে নিয়ে আসে ত্রিকোণমিতিক অনুপাত হিসেবে। কি অনুপাত? ত্রিকোণমিতিক অনুপাত। এই যে প্রত্যেকটা বাহু আছে, এই বাহুগুলোর সাথে কোণের সম্পর্ক তৈরি করে ফেলবে। যেমন লম্ব এবং ভূমি যে আছে, এই লম্ব আর ভূমি এদের যে অনুপাত, সেটাকে আমরা বলবো ট্যান থিটা। এবং এই ট্যান থিটার আলাদা একটা বৈশিষ্ট্য আছে, তুমি হয়তো এখন জানো না এর বৈশিষ্ট্যটা কি, বাট তোমাকে আমি পড়ে আসছি এই ট্যান থিটা দ্বারা কি বের করতাম আমরা? স্পর্শক বা ঢাল বের করতাম, মনে করে দেখো, মনে আস? সো এই যে এসি রেখাটা আছে না, এসি রেখাটা কতটুকু ঢালু, এই সে ঢালের পরিমাণটা নির্ণয় করছে ট্যান থিটা।
যেটাকে তুমি লম্ব ভাগ ভূমিও লিখতে, বা এটাকে এমনও লিখছিলে যে ডেল ওয়াই ভাগ ডেল এক্স, এমন অনেক কিছু লিখছিলে, আমি এগুলো কোনো যাচ্ছি না। সিমিলারলি প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাতের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, হয়তো যেটা তোমার এখন জানা সম্ভব না বা বুঝবাও না, সময়ের সাথে বুঝতে পারবা বড় হলে। এই লম্ব ভাগ অতিভুজকে আমরা বলবো সাইন থিটা। অবশ্যই এর একটা আলাদা অর্থ আছে, কিন্তু তোমার এখন জানলেও বুঝতে পারবা না, আমরা আপাতত সিম্পল রাখছি। সো ট্যান থিটা মানে আমরা কি বুঝবো, লম্ব ভাগ ভূমি। এই ট্যান এর ফুল মিনিং হচ্ছে ট্যানজেন্ট, আর সাইন এর ফুল মিনিং হচ্ছে SINE সাইন। কস এর ফুল মিনিং হচ্ছে কোসাইন। আমরা দেখবো যে আসলে সাইন আর কোসাইন এর কো শব্দখান কেন নিয়ে আসছে, আমরা দেখবো পরে। সেম ভাবে দেখো, ট্যান মানে কি ছিল, লম্ব ভাগ ভূমি, এখানে কি ভূমি ভাগ লম্ব হয়ে গেছে না, জিনিসটা উল্টে গেছে। এর ক্ষেত্রে আসলে আমরা বলবো কট থিটা। কট মানে হচ্ছে কোট্যানজেন্ট। এখানে দেখো আছে অতিভুজ ভাগ লম্ব, এটার উল্টো, এটাকে কি বলতে পারি, এটাকে বলে কোসেক থিটা, তাই তো, কোসেক থিটা। এই যে কোসেক আছে না, এটাকে আমরা এখন এইভাবে লিখি ACC, এ সরি কোসেক কিভাবে লিখি, SCC, মনে আমি খেলা আসছে না, সরি ভুলে গেছি, কোসেক, ওকে দেখে ফেলো। আর এটা তো সেক থিটা, এই সেক দ্বারা বোঝায় কি সেকেন্ড, ACCANT, আর এটা বলে কোসেকেন্ড। এইগুলো দ্বারা এখন তুমি আপাতত কিছু বুঝবে না, বাট তোমার এটা সমস্যা সমাধান করতে অনেক হেল্প করবে, তোমার জানা দরকার। ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, ট্যানের উল্টো হচ্ছে কট, সাইনের উল্টো হচ্ছে কোসেক, কসের উল্টো হচ্ছে সেক। এখন অনেকের মনে থাকে না যে ট্যান থিটা মানে কি, লম্ব ভাগ ভূমি নাকি ভূমি ভাগ লম্ব, না লম্ব ভাগ অতিভুজ, না ভূমি ভাগ অতিভুজ। এর জন্য একটা কি পড়াই বলতো, সব সারি পড়াই এটা। হ্যাঁ ছন্দ, কি ছন্দ, হ্যাঁ ট্যান থিটার ক্ষেত্রে কি পড়াই, হ্যাঁ টেরা লম্বা ভূত। আমরা ওইভাবে মনে রাখবো, কারণ এটা অনেকের মন থাকে না, এটা আস্তে আস্তে মনে থাকবে, প্রথম প্রথম মন থাকে না। ওকে, সাইন থিটা মানে কি সাগরের লবণ অনেক, তাই তো, সাগরের লবণ অনেক। আর কোসাইন মানে কবরে ভূত অনেক। এগুলো মনে রাখতে পারো, জাস্ট মনে রাখার জন্য। এখন আমার একটা প্রশ্ন, সে প্রশ্নটা হচ্ছে, আমরা কি এটা জানি যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার? তাহলে আমাকে একটু বলো তো, এই ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ ABC এ পিথাগোরাসের সূত্রখান বলো তো, কি লিখবো? অতিভুজকে অতিভুজ স্কোয়ার, আচ্ছা আমি যদি এইভাবে লিখি ও স্কোয়ার প্লাস ল স্কোয়ার প্লাস ভূ স্কোয়ার, এইভাবে লিখলাম, কোনো সমস্যা? তুমি পরে লিখে নিও এইভাবে। AC স্কোয়ার সমান লম্ব মানে কিটা AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার, লেখো পারা নাই। এখন তুমি একটা কাজ করলে কি শুনবা, উভয় পক্ষকে AC স্কোয়ার দ্বারা ভাগ করে দিলে, উপরে ছিল AC স্কোয়ার, একে ভাগ করলে কি দ্বারা, AC স্কোয়ার দ্বারা। এই পাশেও তুমি AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার, এটাকে ভাগ করে দিচ্ছ কি দিয়ে, AC স্কোয়ার দ্বারা। বলতো এইটা কি কেটে যায় না, যে এক থাকে, আর এখানে কত হয়, এটাকে এভাবে লেখা যায়
এ বি স্কোয়ার ভাগ যেমন এমন থাকতো 5/3/4, এটা কি লেখা যায় 5/4 প্লাস 3/4, তাহলে এটা কি লেখা যাবে আলাদা ভেঙে লেখা যায় যে এ বি স্কোয়ার ভাগ এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, লেখা যায় কিনা? আচ্ছা, এবার দেখো এখানেও স্কোয়ার আছে এখানেও স্কোয়ার আছে, দুইটা স্কোয়ারকে এক জায়গায় নিয়ে এসে যায়, নিয়ে আসলে কি থাকে এ বি ভাগ এসি তার হোল স্কোয়ার প্লাস একইভাবে এখানেও বিসি ভাগ এসি তার হোল স্কোয়ার, দেখা যায় কোনো ব্যাপার না। এইবার তুমি আমাকে একটু দেখো এ বি মানে কি ছিল আমাদের লম্ব, এসি মানে কি ছিল আমাদের অতিভুজ, আর লম্ব ভাগ অতিভুজ মানে কি ছিল লম্ব ভাগ অতিভুজ মানে কি ছিল সাইন থেটা। অন সমান লেখা যায় মানে এ বি ভাগ এসি, এটাকে কি লেখা যায় সাইন থেটা তার হোল স্কোয়ার প্লাস একইভাবে তুমি একটু খেয়াল করো বিসি মানে কি ছিল, বিসি মানে ছিল মানে ভূমি, এসি মানে কি অতিভুজ, তাহলে ভূমি ভাগ অতিভুজকে কি লেখা যায় ভূমি ভাগ অতিভুজকে লেখা যায় কস থেটা, তাহলে কস থেটা হোল স্কোয়ার। এবার এখান থেকে কি লেখা যায় দেখো তো 1 প্লাস এই যে সাইন, এটা একটু খেয়াল করবা সাইন থেটা হোল স্কোয়ার এর অর্থ অবশ্যই এমন না যে এস স্কোয়ার আই স্কোয়ার এন স্কোয়ার থেটা স্কোয়ার, এমন না জিনিসটা। এটাকে লেখা হয় এইভাবে সাইন একটা অপারেটর, এই সাইনের উপর স্কোয়ার কার উপর কাজ করছে থেটা এর উপর, সাইন স্কোয়ার কার উপর কাজ করবে থেটার উপরে, এইভাবে কাজ লিখবা কিন্তু। যেমন কস থেটা হোল স্কোয়ার, এই অপারেটর কিটা কস, কস স্কোয়ার থেটা। একইভাবে যদি কোনো সময় থাকে ট্যান থেটা হোল স্কোয়ার, এটার সময় কি লিখবা ট্যান স্কোয়ার থেটা। তাহলে এই যেখানে আছে সাইন থেটা হোল স্কোয়ার, এটা কি লিখবো সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা। এই যে একটা জিনিস পাইছো যে কজ স্কোয়ার থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা সমান 1, এটা মনে রাখবা, এটা তোমার জীবনকে অনেক ইজি করে ফেলবে। কজ স্কোয়ার থেটা সমান 1, এটা সব সময় সত্য যদি তুমি একটি সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করো, তাহলে এই সূত্রটা সব সময় সত্য যে এর সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা সমান 1। এই যে সাইন থেটা কি করছে বলতো দুইটা বাহুর মধ্যে সম্পর্ক নির্ণয় করছে, তাহলে এই যে কোণ এবং বাহুর মধ্যে সম্পর্ক দেখছি, এটাই আমাদের মেন উদ্দেশ্য এই চ্যাপ্টারের, এই সম্পর্কগুলো বের করা। তাহলে এখানে আমি দেখো একটা কথা বোঝো যে আমি অতিভুজ দিয়ে এদেরকে ভাগ করছিলাম, অতিভুজ স্কোয়ার দ্বারা উভয় পক্ষে ভাগ করছিলাম, তাহলে একবার তুমি কি করবা লম্ব স্কোয়ার দ্বারা সবাইকে ভাগ করবা, আরেকবার কি করবা ভূমি স্কোয়ার দ্বারা সবাইকে ভাগ করবা, করে এইভাবে আরো দুটো সূত্র পাবা। আমি বোঝাতে চাচ্ছি এমন যে অতিভুজ স্কোয়ার সমান আছে কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমি প্রথমবার কি করে দেখাইছি উভয় পক্ষকে অতিভুজ স্কোয়ার দ্বারা ভাগ করছিলাম, এইবার তুমি কি করবা তুমি লম্ব স্কোয়ার দ্বারা সবাইকে ভাগ করো, মানে অতিভুজ স্কোয়ার ভাগ লম্ব স্কোয়ার সমান লম্ব প্লাস ভূমি, লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার ভাগ লম্ব স্কোয়ার। এইভাবে মান বের করে দেখবা কিছু একটা আসবে, সামথিং সামথিং আসবে, বের করবা সেটা। একইভাবে অতিভুজ স্কোয়ারকে তুমি ভূমি স্কোয়ার দ্বারা ভাগ করবা, এই পাশে কি করবা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, একেও ভাগ করবা কি দিয়ে ভূমি স্কোয়ার দ্বারা, একেও একইভাবে ভাঙবা, একটা সুন্দর একটা সূত্র পাবা। এই সূত্র যখন তোমার কাজ থাকবে কাল তোমাকে দেখানো, ঠিক আছে? খুবই সুন্দর জিনিস। সো আজকে এই পর্যন্ত থাক, ধন্যবাদ।